আজকে একটু মিথ বাস্ট করা যাক। আপনারা দেখছেন আজকে এবং গতকালকেই বেশ কিছু খবরে যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরতেছেন, আইসিসির সঙ্গে একটা সমঝোতা করেই দেশে ফিরতেছেন। মানে তার বোর্ড নিয়ে সরকার যদি কিছু করতে চায় তাহলে আইসিসি তার পক্ষে থাকবে। মানে সোজা কথা, সরকারি হস্তক্ষেপের অজুহাতে বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা দেওয়া হবে। আইসিসির কাছ থেকে এই নিশ্চয়তা পেয়েই তিনি দেশে ফিরতেছেন। এখন আপনাদেরকে একবারও প্রশ্ন তৈরি হয় নাই যে যে আইসিসির সঙ্গে বাংলাদেশ কদিন আগে প্রবল একটা লড়াইয়ে ছিল। বাংলাদেশ মানে তো আপনারা ধরে নিচ্ছেন যে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড লড়াইয়ে ছিল। আইসিসি মানে ইন্ডিয়া, ইন্ডিয়ার সঙ্গে প্রবল একটা ফাইটে জড়ানোর মতো অভিনয় অন্তত আমরা দেখছিলাম। তাহলে সেই আইসিসির কাছ থেকে আমিনুল ইসলাম বুলবুল এই নিশ্চয়তা কিসের বিনিময়ে পেয়ে আসলেন? এটা কি তাৎক্ষণিক কিছু দিচ্ছেন, নাকি ওই সময় এমন কিছু ঘটছিল যা আমরা জানি না, আমরা বলিনি? আমি একেবারে বলিনি তা না। আপনারা আমার ওই সময়ের ভিডিওগুলো একটু ধারাবাহিকভাবে দেখতে পারেন। অলমোস্ট প্রতিটা ভিডিওতে কথা বলা আছে যে বোর্ড আসিফ নজরুলের মন মতো চলতেছে না, আসিফ নজরুল যেভাবে কথা বলতে চাচ্ছেন, যেভাবে ফাইট করাইতে চাচ্ছেন, বোর্ড তা করতেছে না। বোর্ড একটা সাবোটাজ করছিল। আসলে বলতে পারেন যে বোর্ড একটা ডাবল এজেন্টের রোল প্লে করছে। বোর্ডের একটা অংশ পুরোপুরি নিষ্ক্রিয় ছিল, আর একটা অংশ আসলে আসিফ নজরুলের সঙ্গে ডাবল এজেন্টের কাজটা করছিল। সেটা কি, সেটা কি ছিল? সেই প্রশ্নগুলো আজকে আমরা একটু সামনে আনব। কেন আমাদের ক্রিকেট বোর্ড আইসিসিকে প্রপারলি নিরাপত্তাহীনতার যে ব্যাপারটা এইটা প্রেজেন্ট করে নাই, নিরাপত্তা বিশ্লেষকদের সাহায্য নেয় নাই। ২ নম্বর প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত আইসিসির বিপক্ষে লড়াই করলো না, মানে কোর্ট অফ আরবিট্রেশনে গেল না। ৩ নম্বর কথা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল যে পাকিস্তানের নাকভি সাহেবের সঙ্গে সফরে গেলেন, এটা কি আমিনুল ইসলাম বুলবুলের ইচ্ছায় গেছিলেন, নাকি অন্য কোনো জায়গা থেকে বিষয়টা অ্যারেঞ্জ করা হয়েছিল? সর্বশেষ কথা হচ্ছে শ্রীলঙ্কায় যে সাইডলাইন মিটিংয়ের একটা সম্ভাবনা ছিল, নাকভি সাহেবের স্বয়ং অনুরোধ সত্ত্বেও কেন আমিনুল ইসলাম বুলবুল ওখানে গেলেন না? এই ব্যাপারগুলো ডটগুলো যখন মিলাইতে পারবেন তখন আপনারা দেখবেন যে আমাকেও আপনাদের পোল্টিবাজ মনে হচ্ছে না। আর পুরো ব্যাপারটা আপনার কাছে একটা দৃশ্যটা পরিষ্কার হয়ে যাবে যে কিসের বিনিময়ে আজকে আমিনুল ইসলাম বুলবুল এই নিশ্চয়তা নিয়ে দেশে ফিরতেছেন। আসেন এই মিথবাসটা একটু করি। গত কিছুদিন ধরেই আমি যখন বোর্ড সংক্রান্ত কিছু কন্টেন্ট করি তখন সেখানে দেখি আপনারা প্রচণ্ড হতাশা ব্যক্ত করেন, কেউ কেউ গালিগালাজও করেন। আমি এটা আপনাদের জায়গা থেকে ভাবার চেষ্টা করি, ফলে আমি বুঝতে পারি আপনাদের হতাশাটা। যে এই লোকটা ২ দিন আগে এই বোর্ডের পাশে ছিল, বোর্ডের অবস্থানকে সমর্থন জানাচ্ছে, যখন আইসিসি বা ইন্ডিয়ার বিপক্ষে লড়াই হয়েছে, এখন কেন সে বুলবুলবার এগেনস্টে কথা বলতেছে? সরকারের দালাল হয়ে গেছে নিশ্চয়ই। আমিনুল হকের প্রশংসা করে তার মানে সরকারের দালাল হয়ে গেছে। ওকে, আমার পার্সোনাল পরিচয় কি দাঁড়ালো সেটা খুব বড় কথা না, কিন্তু এই ধারাবাহিকতাটা বোঝাটা খুব জরুরি, খুব জরুরি। আপনারা যদি এখন বাংলাদেশে গত কয়েক মাস ধরে কি ক্রিকেট পলিটিক্স চললো এবং চলতেছে এটা বুঝতে চান, তাহলে ওই সময়টা আপনাদের একটু রিভিউ করা দরকার। আগেই যেটা বলছে, আমার কন্টেন্টগুলোও যদি আপনারা একটু ধারাবাহিকভাবে ফলো করেন, দেখতে হবে না, শুধু হেডিংগুলো ফলো করলেই হবে যে কোন কন্টেন্টটার কি হেডিং বা থাম ছিল। কোনোটাতে আমি বলছি যে বুলবুল ভাই পালালো কেন, কিসের বিনিময়ে পালালো, এসব প্রশ্ন তখনই তুলছি। তখন আপনাদের কানে লাগে নাই, তখন আপনারা ভাবছেন যে এই লোক তো ইন্ডিয়ার বিরোধিতা করতেছে, ফলে যা বলতেছে ঠিক আছে। এখন মনে হচ্ছে না, সরকার বদলে গেছে, তার মানে বোধহয় প্রত্যেকটা জিনিসই বুলবুলের এগেনস্টে যা বলতেছে সরকারের পক্ষে যাচ্ছে। একটু বিষয়টা ওই সময় থেকে একটু ভাবেন। প্রথমত হচ্ছে, আমি যদি আপনাদেরকে গল্পের মতো করে বলি, ব্যাপারটা এরকম যে বুলবুল ভাই বাংলাদেশে যখন প্রথম আসলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওনাকে নিয়ে আসলেন, ফারুক ভাইকে সরায় ওনাকে মনোনীত প্রেসিডেন্ট করলেন। সেটা বুলবুল ভাই বলছিলেন T20 ইনিংস খেলতে আসছেন। এই যে প্রক্রিয়া ছিল, প্রক্রিয়াটা তো খুব ভালো ছিল না, কিন্তু প্রক্রিয়াটার ভিতরে কোনো গলদও ছিল না, এটাও সত্যি। এখানে কোনো আইনি ব্যত্যয় ঘটে নাই। এরপরে নির্বাচনের সময় ব্যাপক আইনি ব্যত্যয় ঘটল। আমি এখনো বলি যে এইসব আইনি ব্যত্যয়রে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি না। আপনি যদি কাজের লোক কাজের জায়গায় বসানোর জন্য ছোটোখাটো আইনি ব্যত্যয় ঘটান, এটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি না। কিন্তু আমার মনে করা না করার কিছু যায় আসে না। এই মনে করাটা যে একটা আইনি জটিলতা হয়ে থাকলো, এটা তো বুলবুল ভাই এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মাথায় রয়ে গেল। যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার কিছু পছন্দের লোক কুমিল্লা বেল্টের এনে বোর্ড ডিরেক্টর করলেন একরকম, কোনো রকম কোনো নামগন্ধ ছাড়া।
ক্রিকেটের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছাড়া। এবং বুলবুল ভাই তাদেরকে প্রচণ্ড গুরুত্ব দিয়ে রাখলেন বোর্ডে। তারা বোর্ডের বিপক্ষে, খেলোয়াড়দের বিপক্ষে, সিস্টেমের বিপক্ষে অবস্থান নেওয়া শুরু করলো। তারপরেও বুলবুল ভাই একা পুরো বোর্ডের বিপক্ষে দাঁড়ায় তাদেরকে স্বপদে বহাল রাখলেন। এই ব্যাপারগুলো ঘটতে থাকলো শুধুমাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে পাওয়ার, এই পাওয়ারকে সন্তুষ্ট করার জন্য। এবং তখন ব্যাপারটা এরকম ছিল, বোর্ডের এই অংশটা মানে বুলবুল ভাই যে অংশটার উপর ভর করে তখন ক্ষমতায় রয়েছেন, তাদের ধারণা ছিল যে হয়তো এই ক্ষমতাটা দীর্ঘস্থায়ী হবে, বা তাদের কি মাথায় ছিল জানি না। জাতীয় নির্বাচনে যে এরকম একটা পট পরিবর্তন হবে সেটা হয়তো তাৎক্ষণিক তাদের মাথায় ছিল না। কিন্তু ঘটনাটা হলো একটা বিপর্যয় ঘটে গেল ওনাদের মাথায় যখন ক্রীড়া উপদেষ্টা বদলে গেল। মানে এতদিন পর্যন্ত ওনারা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ওয়েল অ্যালায়েন্ড ছিলেন। ক্রীড়া উপদেষ্টা এবং ওনারা একেবারে একইভাবে ভাবতেছেন। বুলবুল ভাই এবং তার এই ৩-৪ জনের পারিষদ। এটা ৩-৪ জনই, নাম্বারটা খুব বেশি না। বাকি বোর্ড এদের উপরে বিরক্ত ছিল। যারা ক্লাব থেকে নির্বাচিত হয়ে আসছে তারা শুরু থেকে বিরক্ত ছিল। কিন্তু যখন ওখানে আসিফ নজরুল চলে আসলেন তখন একটা বিরাট ভেজাল হয়ে গেল। দুটো ভেজাল হলো। আসিফ নজরুল ক্রিকেট পলিটিক্স এত ভালো বোঝেন না। জীবনে প্রচণ্ড ক্রীড়াপ্রেমী মানুষ। স্পোর্টস নিয়ে যে পরিমাণে লেখালেখি করছেন, স্পোর্টসের বাইরের লোক খুব কম করছে। আমি আসিফ নজরুল স্যারের উপরে ২-৩ বার বিরক্তিও প্রকাশ করছি। স্যারের সঙ্গে আমার কোনো দিন সামনাসামনি দেখাও হয় নাই। কিন্তু বিরক্তি প্রকাশ করে স্ট্যাটাসও দিছি যে উনি স্পোর্টসের বাইরের লোক হয়ে স্পোর্টস নিয়ে এত বড়, বড় কথা বলেন অমুক তমুক। স্টিল এটা তো স্বীকার করতে হবে যে এই লোকটা আইনের মানুষ, সারা জীবন আইনের অধ্যাপনা করছেন। একসময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস লেখক ছিলেন। সেই জীবন আপনারা সম্ভবত দেখেন নাই যারা এই জেনারেশন। হুমায়ূন আহমেদের আগে কিন্তু ইমদাদুল হক মিলনের প্রায় কাছাকাছি সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস লেখক ছিলেন আসিফ নজরুল। থাকলেন কলাম লেখালেখিতে, সেখানে স্পোর্টস ব্যাপক ভূমিকা পেত। কিন্তু রিয়েলিটি হচ্ছে উনি স্পোর্টসের এই যে ইনার পলিটিক্স এটা কখনো মাথায় ঢুকান নাই, এবং ওই টাইমটায় ঢুকানোর অবস্থাও ছিল না। উনি মূলত আইন মন্ত্রণালয় নিয়েই ব্যস্ত। ফলে আসিফ নজরুল যখন ক্রীড়া উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেলেন, এটা একটা শকিং ব্যাপার ছিল আমাদের বোর্ডের জন্য, বুলবুল ভাই এবং তার পারিষদদের জন্য, যে এখন তাহলে তাদের যে রক্ষণাবেক্ষণ এটা কে করবে। এবং আসিফ নজরুল এই জায়গাটায় ওনাদের জন্য আরেকটা খুব ভয়ানক কাজ করে ফেললেন। দেখেন এই বোর্ডের তখন পর্যন্ত একমাত্র সম্বল, এখনো পর্যন্ত বুলবুল ভাই যে সম্বল নিয়ে দেশে ফিরতেছে, আইসিসি। মানে ইন্ডিয়ান লবিটাকে যদি সন্তুষ্ট রাখা যায়, তাহলে নির্বাচনে যদি অন্য কোনো দল ক্ষমতায় আসেও, যেটা আলটিমেটলি হয়েছে, বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আইসিসি ওনাদের রক্ষা করবে। আইসিসির রক্ষা কবচ আছে। সেটা কি? কোনো কিছু করতে গেলেই সরকারি হস্তক্ষেপ বললেই আইসিসি নিষেধাজ্ঞা দিয়ে দেবে, যদি ইন্ডিয়ান লবিটাকে সন্তুষ্ট রাখা যায়। ওনারা তখন পর্যন্ত ইন্ডিয়ান লবিকে সন্তুষ্ট রেখেই চলতেছেন, নানাভাবে সন্তুষ্ট রাখতেছেন। ভিতরে অনেক কিছু হচ্ছে। এই যে দেখেন না, রিয়েল ইম্প্যাক্টের চুক্তি, আওয়ামী লীগের আমলে করা চুক্তি, যে চুক্তি অত্যন্ত বৈষম্যপূর্ণ একটা চুক্তি, এবং রিয়েল ইম্প্যাক্ট আমাদের দেশে একটা থার্ড ক্লাস প্রোডাকশন দেয়। রিয়েল ইম্প্যাক্ট নিয়ে আপত্তি নাই, বাংলাদেশে ক্রিকেট মহলে এমন কোনো লোক নাই। রিয়েল ইম্প্যাক্টের সঙ্গে চুক্তি পর্যন্ত নবায়ন করলেন কেন? রিয়েল ইম্প্যাক্টের সঙ্গে আবার হচ্ছে এই জয়সাদের দারুণ সম্পর্ক। ফলে রিয়েল ইম্প্যাক্টকে টাকা দেখায় দিতে পারলে ওনারা আরেকটু সন্তুষ্ট হবেন। এভাবে যতভাবে পারা যায় ওনারা ইন্ডিয়ান লবিটাকে সন্তুষ্ট করে যেতে লাগলেন। আর ওনারা বুঝলেন যে শেষ পর্যন্ত এরাই আমাদেরকে বাঁচাবে নির্বাচনের পরে। কিন্তু আসিফ নজরুল এই জায়গাটায় পুরো গেমে বুঝে বা না বুঝে একটা ভেজাল বাঁধায় ফেললেন। সেটা কি? যখন মুস্তাফিজকে আইপিএল দল রিলিজ করলো, আইপিএল থেকে রিলিজ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশে তো একটা বিক্ষোভের মতো হয়ে গেল। লোকেরা রাস্তায় না নামলো, মানুষ ক্ষুব্ধ হয়ে গেল, কোটি কোটি মানুষ অপমানিত বোধ করলো। খুবই স্বাভাবিক, তাই না? আমার দেশের সবচেয়ে বড় স্টারদের একজন, ওই সময় তো সবচেয়ে বড় স্টার, তাকে ইন্ডিয়া থেকে সামান্য ২-৪টা রাজনীতিবিদ চিল্লাপাল্লা করছে, অশ্লীল কথাবার্তা বলছে, সেই জন্য উল্টে সেই রাজনীতিবিদদের বিপক্ষে কথা না বলে তাকে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আইপিএল থেকে রিলিজ করে দিল। এটা আমার জাতীয় অবমাননা না? এটা আমার ন্যাশনাল ফ্ল্যাগের উপরে অবমাননা না? ফলে আসিফ নজরুল তার জায়গা থেকে, যেহেতু স্পোর্টস ভক্ত মানুষ, যেহেতু আইনের মানুষ এবং আইন মন্ত্রণালয় তার হাতে, তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি ক্ষোভটা প্রকাশ করলেন যে না, এটা তো প্রমাণ করে তার মানে তারা মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারতেছে না। তো একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে না পারলে আমি সরকার হিসাবে কি করে পুরো দলকে ওখানে পাঠাই, একগাদা সাংবাদিক পাঠাই, একগাদা সমর্থক পাঠাই, আমি তো এদের নিরাপত্তার দায়িত্ব নিতে পারতেছি না।
ওরা যেহেতু নিতে পারতেছে না, আমি কি করে নিব? কিন্তু আমার কোনো একটা নাগরিকের যদি ওখানে গিয়ে কোনো সমস্যা হয়, সেটার দায় তো আমারই নিতে হবে। ফলে আমরা এই নিরাপত্তা পরিস্থিতি এরকম থাকলে আমরা ভারতে খেলতে যাব না। এই কথাটা আসলে বোর্ডের সমস্ত পরিকল্পনা একদম ভেস্তে দিল। এই যে ইন্ডিয়াকে সন্তুষ্ট রেখে বিসিবি টিকায় রাখার যে মূল মাস্টার প্ল্যান, এটা একেবারে শেষ হয়ে গেল। এখন আসিফ নজরুলের এই কথা যদি অনুসরণ করতে হয়, তাহলে তো প্রপারলি আইসিসিকে ব্রিফ করতে হবে যে দিস ইজ আওয়ার কনসার্ন, এইটা হচ্ছে নিরাপত্তার রিপোর্ট, এই হচ্ছে আমাদের নিরাপত্তা বিশ্লেষকদের মন্তব্য, এই হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মন্তব্য, এই হচ্ছে টোটাল প্রেজেন্টেশন। আমরা এই কারণে ইন্ডিয়ায় খেলতে যাব না, আমাদেরকে শ্রীলঙ্কায় রিলোকেট করেন। এরকম কিচ্ছু বিসিবি করলো না। তারা মুখে মুখে আসিফ নজরুলকে সমর্থন দিয়ে গেল, খুব সমর্থন দিয়ে গেল যে আমরাও আসিফ নজরুলের মতো মনে করি ইন্ডিয়ায় খেলতে যাওয়া উচিত না। ওটা মুখে মুখেই, কিন্তু কাজটা তো তাদেরকে করতে হবে। আইসিসির টেবিলে গিয়ে আইসিসির সঙ্গে ওই দেন দরবার করা, লড়াই করা, তাদের সামনে প্রপার প্রেজেন্টেশন দেওয়া, এগুলো আমার মনে হয় হাজারবার আমি বলছি যে এই প্রেজেন্টেশনটাই বিসিবি দেয় নাই, প্রেজেন্টেশনটাই বিসিবি দেয় নাই। সেটা আইসিসি তার প্রেস রিলিজে উল্লেখও করছিল যে বিসিবি কোনো যুক্তি দিতে পারে নাই যে কেন মুস্তাফিজের সঙ্গে নিরাপত্তা ইস্যু সম্পর্কিত, এই প্রেজেন্টেশনটা দেয় নাই। বাংলাদেশের কোনো নিরাপত্তা বিশ্লেষক বা কোনো আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষককে ডাকা হয় নাই যে আপনারা মতামত দেন কেন আমরা ওখানে খেলতে যাওয়া অনিরাপদ, সেটা আপনারা নিরাপত্তার ভাষায়, নিরাপত্তা বিশ্লেষকের ভাষায় আমাদেরকে একটু মতামত দেন, সেটা আমরা ওখানে প্রেজেন্ট করি। কিচ্ছু করা হয় নাই। শুধু আসিফ নজরুলকে বলে যাওয়া হচ্ছে স্যার আমরা ফাইট দিচ্ছি, আমরা ফাইট দিচ্ছি। আসলে ফাইট দেওয়া হচ্ছে না, ফাইট দেওয়া হচ্ছে না। ফলে নির্বিবাদে ওদিকে তো আসিফ নজরুল বলে রাখছে যে যতক্ষণ না ওখান থেকে রিলোকেট করা হবে ততক্ষণ তোমরা খেলতে যাবা না। এখন আপনি যদি যুক্তি না দেন, তারা তো রিলোকেট করবে না। ইন্ডিয়া ছাড়াও তো ওখানে বহু দেশ আছে, অ্যাটলিস্ট একটা ভোট তো আমরা পাইতাম না। বাকি দলগুলো তো যদি প্রপার একটা প্রেজেন্টেশন হতো, তারাও তো জিজ্ঞেস করতো যে কেন এইরকম একটা সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছে ওরা, সিকিউরিটি থ্রেট তো আসলেই আছে, কেন এটা নিয়ে আমরা কথা বলতেছি না? এই কথাটা বলার মতো অবস্থাও আমরা আইসিসি মিটিংয়ে করি নাই, ইচ্ছা করেই করি নাই, যাতে করে আমরা ইন্ডিয়ার বিরাগ ভাজন না হই। আমরা যদি ওখানে একটা প্রপার প্রেজেন্টেশন দিতাম, ক্ষতিটা কার হতো? যদি বাধ্য হয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় পাঠাতে হতো, তাহলে ক্ষতিটা ইন্ডিয়ার হতো না? ইন্ডিয়ার বিশাল ফিনান্সিয়াল ক্ষতি হতো, তারা সিকিউরিটি যে তাদের দেশে একটা প্রবলেম, এটা সারা বিশ্বে এস্টাবলিশ হতো, কোটি কোটি ডলার খরচ হতো বাংলাদেশ সহ ওই গ্রুপের সবগুলো ম্যাচকে শ্রীলঙ্কায় নিয়ে যেতে, স্পন্সররা বিগড়ে যেত, যাবতীয় ক্ষতি ইন্ডিয়ার হতো। ফলে আমরা ইন্ডিয়ার ক্ষতি চাই নাই, আমরা ওখানে ভালো প্রেজেন্টেশন দেই নাই, এটার বিনিময়ে আমরা পুরো বিশ্বকাপ থেকেই বের হয়ে গেছি। যেখানে আমাদের পসিবিলিটি ছিল, আসিফ নজরুল কখনো বলে নাই কিন্তু যে আমরা বিশ্বকাপ খেলবো না। আজকে আপনারা আসিফ নজরুলের বলির পাঠা বানাচ্ছেন যে আসিফ নজরুলের কারণে বিশ্বকাপ খেলা হয় নাই। আসিফ নজরুল বলে নাই যে বিশ্বকাপ খেলবো না। আসিফ নজরুল বলছে ইন্ডিয়াতে গিয়ে বিশ্বকাপ খেলবো না। দুটোর মধ্যে আকাশ আর পাতার পার্থক্য আছে। আমাদের খুবই সম্ভব ছিল শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলা। শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলা, এই ব্যাপারটা নষ্ট করা হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ান স্বার্থ দেখার জন্য, ইন্ডিয়াকে না খেপানোর জন্য। এরপর যখন বাংলাদেশ বেরোয় আসছে এখান থেকে, দেখেন স্বাভাবিক প্রসেস কি, ধরেন ভিতরে এসব ষড়যন্ত্র হয় নাই, আমি বললাম যে এসব ডাবল গেম হয় নাই, সাবোটাজ হয় নাই, তাহলে স্বাভাবিক পদক্ষেপ কী ছিল? স্বাভাবিক পদক্ষেপ এই ছিল না যে আমরা কোর্ট অফ আরবিট্রেশনে যাব? আমাদের পক্ষে তো যুক্তি আছে, তাহলে আমরা কোর্ট অফ আরবিট্রেশনে যাব। সিএস, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস, আমরা গেলাম না। দীর্ঘ রাত পর্যন্ত মিটিং হলো, মিটিংয়ের পরে জানানো হলো যে না, আমরা আইসিসির এই সিদ্ধান্ত নিয়ে আর কোনো কথা বলবো না, যা হওয়ার হয়ে গেছে। মানে কি, আপনার দেশটা বিশ্বকাপে খেলতে পারলো না, আপনার দেশের ন্যায্য তো শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলা উচিত ছিল, এরকম একটা ন্যায্য দাবি অগ্রাহ্য হলো, আপনাদেরকে স্ক্র্যাপ করা হলো, আপনি বললেন যা হওয়ার হয়ে গেছে। এত সোজা ব্যাপার? আপনি আইনি লড়াই করবেন না, আপনি বিশ্বকাপ স্থগিতের আবেদন করবেন সিএসে গিয়ে যে আমাকে না খেলতে দিলে আমি বিশ্বকাপ স্থগিত করব, আমি যোগ্য দল হিসাবে বাছাই পর্ব পার হয়ে আসছি, আমি এখানে র্যাঙ্কিং দিয়ে জায়গায় আসছি, আমার নিরাপত্তার দেখার দায়িত্ব আইসিসির। ফলে আমাকে এটা নিশ্চিত না করলে আমি বিশ্বকাপ হতে দিব না, বিশ্বকাপ সাসপেন্ড করতে হবে আপাতত, যতক্ষণ এটা না সমাধান হয়। এবং অবশ্যই সিএসে গেলে সিএস তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিশ্বকাপ স্থগিত রাখতো। আমরা কিচ্ছু করি নাই। কারণ কি? কারণ হচ্ছে আগের দিন পিটিআইতে একটা নিউজ আসছে যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানাচ্ছে যে যদি বাংলাদেশ সিএসে যায় তাহলে বাংলাদেশের খবর আছে। কি খবর আছে কেউ জানে না। এখান থেকে বারবার ফোনে কথা হলো। এখন এটাও স্বীকার করতে আপত্তি নেই যে এই অংশটা বুলবুল ভাই এবং তার পারিষদরা যেরকম ইন্ডিয়ার উপরে প্রচণ্ড নির্ভরশীল হয়ে পড়লো, তখন তাদের বোর্ড টিকানোর জন্য আরেকটা অংশ বোর্ডে তারা আগে থেকে ইন্ডিয়ার সঙ্গে অ্যালায়েন্ড, ইন্ডিয়ার সঙ্গে সুপার অ্যালায়েন্ড তারা বিজনেসের জায়গা থেকে।
এবং এই ছাড়া যে তৃতীয় পক্ষ ছিল তারা ওই রাতে পদত্যাগ করছিল, সেটা খেয়াল করবেন, যাদেরকে এখন ভিলেন বানানো হচ্ছে। তার মধ্যে টি স্পোর্টসের প্রধান ইশতিয়াক সাদেক পর্যন্ত আছেন, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ বোর্ড ডিরেক্টর কিন্তু ওই রাতে পদত্যাগ করছিলেন, যারা এই দুই পক্ষের কোনোটাই মেনে নিতে পারতেছিলেন না। একটা পক্ষ শুরু থেকেই ইন্ডিয়ার পক্ষে বিজনেসের কারণে, আরেকটা পক্ষ হচ্ছে বোর্ড টিকায় রাখার জন্য ইন্ডিয়ার পক্ষে। ওনারা এই দুই পক্ষের কোনোটাই যেতে চাননি বলে ওই রাতে পদত্যাগ করছিলেন। ফলে বুঝতেই পারেন যে ড্রামাটা ওই রাতে কোন জায়গায় গেছে। ড্রামাটা গেছে হচ্ছে যে বোর্ডের দুই পক্ষ তখন, মানে যে দুই পক্ষ থাকলো পদত্যাগ করার পরে, তারা একমত। এক পক্ষ বলতেছে আমাদের বিজনেস আছে ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে, ওদের কথা মেনে নেন। আরেক পক্ষ বলতেছে আমাদের বোর্ড টিকাইতে হলে ইন্ডিয়ারে সন্তুষ্ট রাখতে হবে। মানে ওভারঅল তারা আর ব্যাপারটায় আগাইল না। এই ব্যাপারটা হতাশাজনক ছিল বাংলাদেশের জন্য। এখন সরকারের কাছে মেসেজটা কি গেল? সরকারের কাছে মেসেজটা গেল, আসিফ নজরুল সহ সরকারের ঊর্ধ্বতন পর্যায় পর্যন্ত মেসেজ গেল যে আসলে আমরা বিশ্বকাপ খেলতে পারি না, এই পুরো দায়ভারটা সরকারের উপরে আসতেছে। এবং সরকার বাংলাদেশ ক্রিকেটকে একটা বিপদে ফেললো, যে বাংলাদেশ ক্রিকেট আগামীতে দ্বিপাক্ষিক সফর পাবে না ঠিক মতো, বাংলাদেশ ক্রিকেট একটা জরিমানার মধ্যে পড়বে বড় অঙ্কের, বাংলাদেশ ক্রিকেট একটা বিপর্যয় আসতেছে। কথায় কথা বলা হতে লাগলো যে বাংলাদেশের ক্রিকেট অন্তত 20 বছর পিছিয়ে গেছে এই পুরো ঘটনায়। এটা তো সরকার চায় নাই। সরকার তো চাইছিল বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে বিশ্বকাপ শ্রীলঙ্কায়। তারা তো এই অবস্থা চায় নাই। এরকম যে মাঝপথে হাল ছেড়ে দিবে ক্রিকেট বোর্ড, এটা তো কেউ কল্পনা করতে পারে নাই। তখন একটা জিনিস খেয়াল করবেন যে মহসিন নাকভির সঙ্গে একটা বৈঠক হলো পাকিস্তানে, যে বৈঠকে আইসিসি বাংলাদেশের কিছু ফেভার মেনে নিল, যে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক সিরিজে হাত দেওয়া হবে না, বাংলাদেশকে জরিমানা করা হবে না, উপরন্তু কিছু কম্পেনসেশন দেওয়া হবে, সঙ্গে বাংলাদেশকে একটা গ্লোবাল টুর্নামেন্ট দেওয়া হবে, আরও কিছু 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 জিনিস দেওয়া হবে, যেগুলো অলিখিত থাকলো। এইগুলো করা হলো, এগুলোকে আমরা অবশ্যই বিজয় হিসাবে দেখলাম তাৎক্ষণিকভাবে, কিন্তু বাংলাদেশের না, এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিজয়। নাকভি সাহেব পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে না এই জিনিসটার জিম্মি করে বাংলাদেশকে এটা আদায় করে দিলেন। আদায় করে দিলেন মানে বাংলাদেশ যাতে গাড্ডায় না পড়ে সেইটুকু নিশ্চিত করে দিলেন। ওই সময় আমি বলছিলাম যে নাকভি সাহেব কেক বানায় দিলেন, আমরা কেকটাও খাওয়ার যোগ্যতা রাখি না। যদি খেয়াল থাকে বুঝবেন যে পল্টিবাজিটা আজকে করতেছি না, যদি এটারে পল্টিবাজি বলেন ওই সময় থেকেই বলতেছি যে নাকভি সাহেব আর আসিফ নজরুল এরা দুইজন ন্যায়ের জন্য ফাইট করছে। যে স্বার্থই যা থাক না কেন এরা ন্যায়ের জন্য ফাইট করছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে বন্ধু সবসময় তারে ওই সময় ছুরি মারছে। নাকভি সাহেবরে ছুরি মারার ব্যাপারটা দেখেন, নাকভি সাহেব হচ্ছে এইগুলো সব সমঝোতা করে দিল। সমঝোতা করার পরে আমরা ভাবলাম আমরা জিতে গেছি, তাহলে জেতার কৃতিত্ব টাকার, জেতার কৃতিত্ব বোর্ডের, তাই না? আসলে না। তাহলে আমি তো বললাম পাকিস্তানের, তাও না, জেতার কৃতিত্বটা অন্য জায়গায়। ওই মিটিং থেকে আসার পরে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল কয়েকটা মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন, সবগুলোতে একটা কমন গল্প শুনবেন। এই গল্পটা শুনলেই বুঝতে পারবেন ঘটনাটা কি হয়েছে। সেটা হচ্ছে আগের দিন রাত পর্যন্ত উনি জানতেন না যে ওনাকে লাহোরে যেতে হচ্ছে, এমনকি উনি টিকিটও কাটেন নাই, ওনার ভিসার প্রসেসও করা না, কোনো কিছুই ঠিক নাই। উনি সন্ধ্যাবেলায় জানছেন যে ওনাকে ফ্লাই করতে হচ্ছে। কে জানাইছে? নাকভি সাহেবের সঙ্গে কে মিটিং ঠিক করলো? নাকভি সাহেবের সঙ্গে এর আগের দুদিন তো বুলবুল ভাই কোনো কথাই হয় নাই। নাকভি সাহেবের সঙ্গে কথা হয়েছে বোর্ডের অন্য একজন মানুষের। তিনি নাকভি সাহেবকে বলছেন যে এরকম একটা বিপদ হয়ে গেছে, যদি কোনোভাবে এই বিপদ থেকে ক্রিকেটকে উদ্ধার করা যায়। এই লোকটাও আবার তৃতীয় পক্ষ, মানে এই দুই পক্ষের কোনো পক্ষের সঙ্গে সম্পৃক্ত না, কিন্তু সে ক্রিকেটের একটা সমূহ বিপদ দেখে নাকভি সাহেবের সঙ্গে যোগাযোগ করছে। নাকভি সাহেব এই যোগাযোগটা বাংলাদেশের সরকারি পর্যায়ে করছেন, যেহেতু উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বাংলাদেশের সরকারি পর্যায়ে করছেন। করার পরে বুলবুল ভাইয়ের এই ট্যুরটা আয়োজন করা হয়েছে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। বুলবুল ভাই নিজে টিকিটও কাটেন নাই, বুলবুল ভাই জানতেনও না ওই দিন কী হবে, ওখানে যে এরকম একটা এক্সক্লুসিভ মিটিং হবে যেখানে বাংলাদেশকে একটা দায় মুক্তি দেওয়া হবে, এগুলো কিছুই জানতেন না। বুলবুল ভাইকে শুধু রাষ্ট্রীয় তরফে বলা হয়েছে যে এতটার সময় আপনার ফ্লাইট, আপনি লাহোরে যান, বাকিটা নাকভি সাহেব দেখে নেবে। তাই হয়েছে। ফলে এইটা আসলে আপনারা যাকে ভিলেন ভাবতেছেন সে নায়ক, যাকে নায়ক ভাবতেছেন সে আসলে ডাবল এজেন্টের কাজ করছে। ওখানে সব কিছু জিতে আসার পরে এটার আর একটা ধারাবাহিকতা তৈরি করছিলেন নাকভি সাহেব। সেটা হচ্ছে শ্রীলঙ্কায় কলম্বোতে একটা সাইডলাইন মিটিং। কলম্বোতে যে মিটিংয়ের একটা ফুটেজ ছড়ায় পড়ছে যে নাকভি সাহেব শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধানরে বলতেছেন যে আপনার কারণেই ভারত পাকিস্তান ম্যাচটা খেলা হলো। খুবই স্বাভাবিক, এই সৌজন্যমূলক কোনো আলাপ উনি শ্রীলঙ্কার সময়ই করবেন, কারণ ওনার কথা তো বিসিবি শোনে নাই। উনি চাইছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও এখানে থাকুক। থাকার পরে ওখানে তো সবাই হাজির হয়েছে ওদিন,
জয় শাহ হাজির হোসেন, রাজীব শুক্লা হাজির হোসেন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তো আছেই, এছাড়া উসমান খাজা টাজা সবাই আসছেন, ইমরান খাজা সবাই আসছেন। ওখানে এই সাইডলাইন মিটিংয়ে আরও কিছু বিষয় অগ্রগতি হওয়ার কথা ছিল। এর আগের আলাপগুলো তো যেগুলো হয়েছিল এগুলো সমঝোতা বৈঠক। সমঝোতা বৈঠকগুলো হয়েছিল প্রশাসনিক পর্যায়ে, আইসিসির প্রশাসনিক লোকজনের সঙ্গে। কিন্তু আইসিসির লিডার যারা, এক তো জয় শাহ আছে, জয় শাহ এখন অনেক নিষ্ক্রিয়, কিন্তু রাজীব শুক্লা সহ ইন্ডিয়ান যে লবিটা এখন পাওয়ারফুল, তাদের সঙ্গে সামনাসামনি একটা সমঝোতায় যেতে হবে না? অনানুষ্ঠানিক সমঝোতা বলে এগুলাকে, যে ওইখানে যা হওয়ার হয়েছে, এখন রাজীবজি বলেন কি কি করতে হবে। বাংলাদেশে একটা সিরিজ হোক, বাংলাদেশে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট হোক, সেটা দিয়ে আমরা প্রতিষ্ঠা করি যে আমরা সবাই মিলে গেছি। বুলবুল ভাই সেই মিটিংটায় গেলেন না, অজুহাত দিলেন বাংলাদেশ যেই টুর্নামেন্টে নাই ওইখানে আমি খেলতে যাব কেন, বাংলাদেশ যে টুর্নামেন্টে নাই ওই টুর্নামেন্টে আমি খেলতে যাব। এটা শুনলে আপনার কি মনে হয় যে বাংলাদেশ যে নাই এটার জন্য উনি দায়ী না, এটার জন্য অন্য কোনো একটা পক্ষ দায়ী? মানে দায়ের প্রশ্নই যদি আসে, উনি তো পুরো ব্যাপারটার ওনারশিপ নেওয়ার কথা, যে বাংলাদেশ ওইখানে যায় নাই আমার জন্য, আমি যাই, আমি গিয়ে নেক্সট এর চেয়ে বেটার কী করা যায় সেটা করি। ওনার কথা তাই হওয়া উচিত ছিল না। উনি একটা অভিমানী ভাব নিলেন যে অমুক বাংলাদেশকে খেলতে দেয় না, আমি ওখানে যাব না। তার মানে উনি পরের পদক্ষেপটাও নষ্ট করে দিলেন, যে পরবর্তী সরকার বা বোর্ডের সঙ্গে সুসম্পর্কটা আইসিসির থাকুক, এটা আর উনি করতে দিলেন না। ফলে কি হলো, ওনার পার্সোনাল রিলেশনটা আইসিসিতে আগের মতোই বিদ্যমান থাকলো, কিন্তু বাংলাদেশ যে গাড্ডায় থাকার অনেকটা সেই গাড্ডাই থেকে গেল। মাঝখান থেকে ভিলেন হয়ে গেল কিছু না জেনে, কিছু না করে, শুধুমাত্র সমাধানের চেষ্টা করে আসিফ নজরুল। আসিফ নজরুলকে নিয়ে অনেক কুকথা কথা হবে, হয়, খুবই স্বাভাবিক। কিন্তু এই পুরো ব্যাপারটা যদি একটা লোকও ন্যায়ের পক্ষে থেকে থাকে সেটা আসিফ নজরুল। এবং যদি এই পুরো ব্যাপারটায় বাংলাদেশকে বিশ্বকাপে, শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে না পারা এবং বাংলাদেশের পরবর্তী কূটনৈতিক অগ্রগতি, এই পুরো ব্যাপারটার জন্য দায় দিতে হয়, তাহলে আপনার বোর্ডকে দায় দিতে হবে, তথা বোর্ড সভাপতিকে দায় দিতে হবে। পুরো ব্যাপারটায় ওনারা সরকারের সঙ্গে অ্যালায়েন থাকেন নাই, সরকার যা চাইছেন সেটা করেন নাই, ওনারা ওনাদের স্বার্থ দেখছেন। যাতে নির্বাচন হয়ে যাওয়ার পরেও আসিফ নজরুল তো থাকবে না, এটা ওনারা বুঝতেন যে আসিফ নজরুলের কথা শুনে লাভ নাই। আসিফ নজরুলের পরে দুদিন পরে অন্য কেউ আসবে, সে আমাদের কোনো কথাই শুনবে না, সে আমাদের ফেলে দেওয়ার চেষ্টা করবে। তাই বাংলাদেশের পলিটিক্স তাই, এদের ফেলে দেওয়ার চেষ্টা করবে। ফলে তাদের একমাত্র মাথায় রয়েছে ওই সময় ব্যক্তিগতভাবে কীভাবে আইসিসিকে সন্তুষ্ট রাখা যায়, সেটা যে ওনারা খুব ভালোভাবে পারছেন। এটা তো গতকাল থেকে প্রকাশ হওয়া সব নিউজে বুঝতে পারতেছেন যে ইন্ডিয়ান লবির সঙ্গে কি পরিমাণে আপন হয়ে গেছেন, যে ওই নিশ্চয়তা পেয়ে তারপরে বাংলাদেশে ঢুকতেছেন। যাই হোক, এইসব কুৎসা পলিটিক্সের কথা বলতে ভালো লাগে না, কারণ এতে সব পক্ষের বিরাগ ভাজন হইতে হয়। যারা আসিফ নজরুলের ভিলেন ভাবতে চায় তাদের কাছেও বিরাগ ভাজন হইতে হয়, যারা বুলবুল ভাইকে হিরো ভাবতে চায় তাদের কাছেও বিরাগ ভাজন হইতে হয়। আমার মনে হয়েছে যে আজকে এই যে সমঝোতার খবর নিয়ে দেশে ফেরাটা, এটা তো একটা আমার কাছে লজ্জার ব্যাপার, যে সেই ইন্ডিয়ার সঙ্গে সমঝোতা করেই ফিরতে হলো দেশে। তো এই লজ্জার সময়টায় অন্তত ভেতরের ঘটনাটা আমি যতটুকু বুঝি সেটা একটু জানানোর দরকার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।